একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ৬ সদস্যের শপথ নেওয়ার সময় শেষ হচ্ছে আর মাত্র ৬ দিন পর। গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠকে নীতি নির্ধারকেরা বিএনপি থেকে নির্বাচিত ৬ জন এমপির শপথ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। তাতে লন্ডন থেকে স্কাইপে যুক্ত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এর একদিন আগে গত রোববার বিএনপির নির্বাচিত এমপিদের শপথ নেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়া জেলে থাকবেন আর বিএনপির এমপিরা সংসদে গিয়ে সরকারকে সন্তুষ্ট করবেন, এমন হতে পারে না। তবে শপথ নেওয়ার প্রশ্নে শেষ পর্যন্ত বিএনপি সিদ্ধান্ত বদলায় কিনা দলটির নির্বাচিত সদস্যরা এখন সেই অপেক্ষায় জানিয়ে তারা বলছেন, সরকার খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেবে না, তাই শপথ নেওয়ার শর্তে সরকার যদি তাকে মুক্তি দেয় তবে এই মুহূর্তে সেটাই করা উচিত। 1 বছর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে বিএনপি যৌথ নেতৃত্বে চলছে এবং সেই নেতৃত্বই দলের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে জানিয়ে দলটির মহাসচিব বলছেন, এভাবে যৌথ নেতৃত্বের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত এবং দুর্নীতির মামলায় দণ্ডিত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন। অন্যদিকে বিএনপির বর্তমান নেতৃত্ব তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে চলেছে জানিয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট নেতারা বিএনপির 6 এমপিকে শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, এবার শপথ না নিলে বিএনপির আম ছালা দুটোই যাবে। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূরুল আলম লেনিন, বিএনপির বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন এবং 20 দলীয় জোটের শরিক এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। স্বাগত আপনাদের তিনজনকে। শাহাদাত হোসেন সেলিম, আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনার নেতা কর্নেল অলি আহমেদ এবং আপনিও আপনারা দল হিসেবে প্রথম থেকে ভীষণ বিরোধী বিএনপির সংসদে যাওয়ার। আপনারা একসময় বিএনপির নির্বাচনে যাওয়ার বিরুদ্ধে ছিলেন, বিএনপি নির্বাচনে গেল, আপনারাও গেলেন, এখন আপনারা বিএনপির সংসদে যাওয়ার বিরুদ্ধে। আপনারা বলেছেন জাতীয় বেঈমান হিসেবে পরিগণিত হবেন যারা যাবেন। তার মানে আর এখন যা মনে হচ্ছে অবস্থা দৃষ্টে বিএনপি সংসদে যাচ্ছেই না, আপনার কাছে মনে হচ্ছে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে বিএনপি? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি যখন যে কথাগুলো বলে এসেছে, পরবর্তীকালে এটাই সত্যতা প্রমাণিত হয়েছে। আমরা গত নির্বাচনকে নিয়ে, ঐক্যজোটকে নিয়ে ইত্যাদি ব্যাপারে আমরা যে বক্তব্যগুলো দিয়েছি, আজকে আমাদের বক্তব্যগুলো সত্য প্রমাণিত হয়েছে। নির্বাচনের পর আমরা বলেছি কোনো অবস্থায় আপনার জাতির সাথে বেইমানি করে যারা আপনার সংসদ সদস্য আপনার নির্বাচিত ঠিক বলা যাবে না, যারা এটা কি বলে বানরের পিঠা পেয়েছেন অথবা এটা একমাত্র বিধাতাই জানে কিভাবে তারা নির্বাচিত হয়েছেন, তো তারা যেন সংসদে না যায়, গেলে এটা জনগণকে অপমান করা হবে। আমরা এই বক্তব্যের মধ্যে এখনও দৃঢ়ভাবে অবস্থান করছি এবং আমরা জানি যে বিএনপি কেউ সংসদ সদস্য হিসেবে আপনি শপথ গ্রহণ করবেন না, করতে পারেন না এটা, কারণ এটা জনগণের বিরুদ্ধে যাবে, আপনার বিএনপি নেতা কর্মীদের যে মনোভাব তারও বিরুদ্ধে যাবে। এখানে কেউ একটা যে কথাটা বলছেন এটার মধ্যে একটা সুবিধাবাদী গন্ধ পাওয়া যাচ্ছে, যে আপনার বেগম খালেদা যে জামিনে মুক্ত অথবা বেগম খালেদা জিয়ার প্যারেডে মুক্তি ইত্যাদির মধ্য দিয়ে তাদের শপথ গ্রহণের কোনো আপনার সম্পর্কই নেই। তারা সংসদের সদস্য হিসেবে শপথ এক জিনিস আর বেগম খালেদা জিয়ার মুক্ত এক জিনিস। বেগম খালেদা জিয়া সরকারের প্যারোলে মুক্তিটা তো এক রকমের নির্বাহী আদেশ। আমরা বেগম খালেদা যতটুকু জানি, বেগম খালেদা জিয়াকে কেউ ব্ল্যাকমেলিং করতে পারবে না। বেগম খালেদা জিয়া কোনো অবস্থায় প্যারোলে মুক্তি চাইবেন না, তিনি প্রয়োজনে মৃত্যুকেই বরণ করে নেবেন, আমরাও প্রস্তুত আছি। বেগম খালেদা জিয়া মাথা উঁচু করে থাকবেন সবসময়, মাথা নিচু করবেন না কখনো। খালেদা জিয়া জেলখানায় আছেন, কেন জেলখানায় আছেন এটা বাংলাদেশের মানুষ জানে। সামান্য একটা ভুয়ো একটা মামলায় বেগম খালেদা জিয়ার মতো একজন বৃদ্ধা মহিলাকে সাবেক প্রধানমন্ত্রীকে সরকারের রোষানলে পড়ে তিনি এখন জেলখানায় আছেন। এর চাইতে বড় হাজার কোটি টাকা অর্থ আত্মসাৎ করার পরও তারা বীর বিক্রমে আজকে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছেন রাষ্ট্রের সফরসঙ্গী হয়ে। সুতরাং এগুলো আসলে বাদকাবাদ। আমরা মনে করি যে এখানে বিএনপি যে নেতৃত্বে আছে, বিএনপি নেতৃত্বের সিদ্ধান্তই সঠিক, যেটা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে নেওয়া হয়েছে। বিএনপির সদস্যরা শপথ গ্রহণ করবেন না, ইনিয়ে বিনিয়ে কেউ যদি শপথ গ্রহণের পক্ষে কথা বলেন তাহলে তিনি জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবেন। এবং আমরা মনে করি যে শেষ মুহূর্ত ইনশাল্লাহ এই আদেশ এবং এই আমাদের সিদ্ধান্ত বহাল থাকবে। বিএনপির কোনোভাবেই কোনো প্যাকেজ, কোনো রকম সমঝোতা এগুলোতে বিএনপি বিশ্বাস করে না, আমরাও বিশ্বাস করি না। আমরা মনে করি যে সংগঠনকে গুছিয়ে জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন ঘটাতে হবে। আমরা সেদিন অপেক্ষায় আছি। কিন্তু খালেদা জিয়া বেরিয়ে না এলে সেই রকম আন্দোলন করতে পারার আপনারা কোনো সম্ভাবনা বা কোনো প্রত্যাশা সম্ভাবনা কিছুই তৈরি করতে পেরেছেন কিনা? আর
যৌথ নেতৃত্বের কথা বলছেন বিএনপি মহাসচিব, সেটা কার সঙ্গে মিলে যৌথ, সেই প্রসঙ্গেও আপনার মন্তব্য শুনবো। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে যেতে চাই, মানে আপনি দেখেছেন কিনা মোকাব্বির খান গণফোরামের থেকে নির্বাচিত, উনি অবশ্য উদীয়মান সূর্য নিয়ে নির্বাচিত হয়েছিলেন, উনি সংসদে যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে মানে আপনাদের জোটের হিসাবেই নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি যোগ দিয়ে মোকাব্বির বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে তিনি দাবি জানিয়েছেন যে নতুন নির্বাচন চান তিনি এও বলেছেন যে খালেদা জিয়ার চিকিৎসা না হয় দেশের সচেতন মানুষকে পীড়িত করছে, অবিলম্বে তার চিকিৎসা ব্যবস্থা না হলে বিশ্বাস করি বঙ্গবন্ধু কন্যার মহানুভবতার প্রমাণ মিলবে। আপনি মনে করেন কিনা যে এই যে বিএনপির নেতৃবৃন্দ যদি সংসদে যান তাহলে তারা নির্বাচন বিষয়ে আপনাদের যে অভিযোগ তা তুলে ধরতে পারবেন, পুনর্নির্বাচনের দাবি করতে পারবেন, খালেদা জিয়ার মুক্তিরও দাবি করতে পারবেন? আপনাকে ধন্যবাদ। আপনি এক নিঃশ্বাসে অনেকগুলো কথা বলে ফেলেছেন। প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পার্টি মনে করে যে 30শে ডিসেম্বরে যে নির্বাচনটি হওয়ার কথা ছিল সেই নির্বাচনটি হয়নি। এই নির্বাচনটি হয়েছে 29শে ডিসেম্বরের রাতে, এবং এটাকে টেস্টিমনি দিয়েছে আওয়ামী লীগের সাথে যারা সহযোগে নির্বাচনে জোট করেছেন, তাদের অন্যতম জোট জাসদের একটি অংশ, তারা এটাকে বলেছেন যে এই নির্বাচনটি আগে রাতে নির্বাচন। এবং চিফ ইলেকশন কমিশনার যিনি নির্বাচন পরিচালনা করার দায়িত্বে থাকেন, তিনি নিজে বলেছেন যে যাতে রাতে ভোট আর না হয় সেজন্য উনি ওই ইভিএম কিনতে চান। তা আজকে আবার বলেছেন যে ওটা যতই ভেজাল থাকুক ত্রুটি থাকুক ইভিএমে যাওয়া ছাড়া কোনো পথ নাই। কয়েকদিন আগে পত্রিকায় নিউজ এসেছে, সেটা হচ্ছে যে ওটাকে ভ্যালিডেট করার জন্য যে যন্ত্রপাতিগুলো ঠিক আছে কিনা এটার জন্য অ্যারাউন্ড 50 crores টাকা, এটা আপনাদের পত্রিকা জাতীয় মিডিয়াতে এসেছে, 50 crores টাকা অলরেডি স্পেন্ট, কিন্তু এটা আর কোনো কাজে লাগেনি। আচ্ছা, এখন কথা হচ্ছে কি যে নির্বাচনটি 30 তারিখে হলো না 29 তারিখে হলো, রাতে হলো, যে নির্বাচনটি জনগণ ভোট দিতে পারলো না, জনগণ তার প্রার্থী সংবিধান যে বেছে নিতে পারলো না, এমন একটি নির্বাচনে চুজ অ্যান্ড পিক সরকার করেছে, এটা সরকারের ব্যাপার। সরকার বিএনপি নির্বাচনে গিয়েছে, তারপর ফলাফল আপনারা দেখেছেন, এটা তো জনগণ ভোট দিয়ে 6 জনকে বানায়নি। আচ্ছা, এটা তো বাস্তব কথা। এটা সরকারের মেকানিজমে সামহাও 6টা ধানের শীষ উঠে গিয়েছে আর কি। এখন কথা হচ্ছে কি এই ধরনের একটা নির্বাচনের ফলাফলে বিএনপি তো নিজেদেরকে ওই 6 জনও নিজেদেরকে একটা নির্বাচিত প্রতিনিধি বলে দাবি করারও যুক্তি নাই। সারা দেশে তো নির্বাচন বিষয়টা এরকম। আমাদের পার্টিতে ক্যাটেগরিক্যালি আমাদের স্ট্যান্ড হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে নির্বাচনটিতে কালিমা লিপ্ত যে নির্বাচনটির বিশ্বাসযোগ্যতা নাই। এখন একটা নতুন কথা উঠেছে বিশ্বব্যাপী, যেসব দেশগুলোতে নির্বাচন নিয়ে এরকম ভেজাল কারচুপি হয় সেখানে বলা হচ্ছে বিশ্বাসযোগ্য নির্বাচন। তো আমরা একটা বিশ্বাসযোগ্য নির্বাচন চেয়েছিলাম, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন দাবিও করছি। আমরা এই মধ্যবর্তী বা অন্য কোনো নির্বাচন, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন আমরাও চাই, দেশের জনগণও চায়। তো এখন আমাদের পার্টি ইন এনি ওয়ে আগামী এই যে মানে সংসদে যে 30 তারিখ বললেন কি ব্যাপারটা বলে, এগুলো সরকারের ব্যাপার। ইটস এ টোটালি হেডেক অফ দ্য গভর্নমেন্ট। তারা 30 তারিখের পরে বিএনপির নামে যে 6টা সিট অ্যালোটেড হয়েছে বলে ঘোষণা হলো আর কি, ঘোষিত হলো, এই 6টি সিট কি করবেন এটা গভর্নমেন্টের মাথা ব্যথা, এটা আমাদের আদৌ কোনো মাথা ব্যথা নাই। তবে আমি একটা কথা আপনার অনুষ্ঠানে বলতে চাই, অনেকেই বলছেন 6 তারিখ মানে 30 তারিখে শেষ হয়ে যাবে, আর মাত্র 6 দিন আছে, কি হবে? কিছুই হবে না। কেন কিছু হবে না? গভর্নমেন্ট কোনো সম্ভাবনাই নাই বিএনপি কোন সংসদ যাররা পরিমাণেও নাই। আচ্ছা, একেবারে যাররা শব্দটি উচ্চারণ করেন নাই। যাররা কোন ভাষা শব্দ? মানে একেবারে বিন্দু মাত্রও নাই না। আচ্ছা, এটা একটা এক্সপ্রেশন। আচ্ছা, এটা আমাদের গ্রামের মানুষের ভাষা, আমাদের নানি দাদির এই ধরনের কথাবার্তা বলতেন। কোনো সম্ভাবনা আপনি দেখেন না, কিচ্ছু নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা মনে করি, এটা আমার পার্সোনাল অ্যানালাইসিস, গভর্নমেন্ট এটাকে জিয়ে রাখবে। 30 তারিখ পরে তো সাংবিধানিকভাবে কোনো সুযোগ নাই। দেখেন এই ইস্যুটা গভর্নমেন্ট রিজলভ করবে না, কারণ এটাকে তারা জিয়ে রাখবে। হ্যাঁ জি, আসাদুজ্জামান রিপন, আমি আপনার কাছে যখন আসবো তখন এই প্রশ্নটা করব এই কারণে যে আপনাদের অনেক এমপিরা যারা নির্বাচিত হয়েছেন, বিএনপির এমপিরা, তাদের অনেকে বলছেন যে যারা তাদের জন্য ভোট চেয়েছেন,
যারা তাদের ভোট দিয়েছেন, যারা তাদের এত প্রতিকূলতার মাঝে, আপনারা এই মামলা হামলার কথা বলেছেন, মামলা হামলার মাঝেও কাজ করেছেন তাদের জন্য, তাদের থেকে একটা চাপ আছে। এইরকম একটি নির্বাচনে জয়ী হয়ে যারা এসেছেন, তারা পরেও যদি বিএনপি না যায়, বিএনপি আর কখনো জনগণের কাছে ফিরতে পারবে কিনা, এই প্রশ্ন অনেকে তুলছে, সেই প্রশ্নের উত্তর নেব। নুরুল আলম নেনিন, আপনার কাছে আমি জানতে চাই যে জিয়ে রাখার সরকারের এই 6টি সিটে বিএনপি যোগ না দিলেও কোনো সম্ভাবনা আছে কিনা, আর মানে বিএনপি তার মানে সংসদে যাচ্ছেই না, এটা তো আসলে একটু সরকারের জন্য অস্বস্তিকর, মানে অন্তত ঠিক বুঝেছেন আপনি। জি, তাহলে এখানে শেষ করি প্রশ্ন, অস্বস্তিকর কিনা যে বিএনপি শেষ পর্যন্ত যে সংসদে যাচ্ছেই না? এটা কার জন্য অস্বস্তিকর, বিএনপির জন্য না আওয়ামী লীগের জন্য? আওয়ামী লীগের জন্য এগুলো কোনো অস্বস্তিকর বিষয় না। হ্যাঁ, এখন এই যে রিপন সাহেব বললেন যে আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেই যে কি করবেন না করবেন, মাথা ব্যথাই যদি না থাকে তারা সরকারের সাথে বিশেষ আয়োজনে কথা বলেন কেন? কোথায় বিশেষ আয়োজনের কথা বলছেন, মানে এরকম শোনা যাচ্ছে না? শোনা তো যাচ্ছে, এটা জানে, সাংবাদিকরাও জানে, সবাই জানে, একাধিকবার আলোচনা হয়েছে। হ্যাঁ, এগুলো একাধিকবার আলোচনা হয়েছে। এখন তো শত চোখে দেখে মানুষকে। হ্যাঁ, তারা তাদের নেত্রীর সাথে দেখা করেছেন 3 জন প্রধান নেতা, এবং তারা সেখানে সরকারের পক্ষে বিভিন্ন বাহিনী প্রধান তারাও ছিল, এগুলো তো পত্রিকায় এসছে। হ্যাঁ, এবং আমি ভিডিও দেখেছি। আচ্ছা, হ্যাঁ, উনি তো এখন পিজিতে, কাজে এটা তো ইজিলি পিক আপ করা যায়। আচ্ছা, ওনারা বলতে পারেন যে আলোচনা হতে পারে, যে প্রস্তাব নিয়ে গেছে তাতে যদি খালেদা জিয়া রাজি হতেন, এতদিন আবার তো আমরা খবর পেতাম। আমি বললাম যে আলোচনাটা হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড অন নিয়ে। এর আগে অনেক কথা শুনিনি। প্রথম শুনলাম যে না, বিএনপি কোনোভাবেই প্যারেলয়ে যাওয়ার কোনো ব্যাপার না। আবার ওই মহাসচিবই বলেছেন প্যারেলের বিষয় যদি হয় ওইটা তাদের পারিবারিক। না, আমরা তো বছরের পর বছরে শুনেছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, মানে সে কারণে আসলে সন্দেহটা যাচ্ছে না যে সংসদ সদস্যরা যাবেন কিনা শেষ পর্যন্ত। আমি যেটা মনে করি যে এইগুলো ব্যাপারে কোনো চূড়ান্ত কথা বলা মানে বোধহয় সময় আসেনি, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে কি ঘটে। 30 এপ্রিলই তো শেষ মুহূর্ত, সেটাকে তো সরকারের আর মানে জিয়ে রাখার সুযোগ নাই, সাংবিধানিকভাবেই তো 30 এপ্রিল। আপনি দেখেন না কি করে পার্লামেন্টের যে কয়জন নির্বাচিত হয়েছেন, উনি বলেছেন যে 6 জনকে নির্বাচিত করেনি ওনার মতে, যে এদেরকেও দেওয়া হয়েছে, অ্যালট করা হয়েছে। এই যারা অ্যালটি তারা কি বলে, তারা তো ঢাকায় এসেছেন, তারা জানতে চান যে বিএনপি কি সিদ্ধান্ত নেয়। তারা তো বলেছে যে তাদেরকে জনগণ ভোট দিয়েছে, এমনকি তারা এটাও বলেছেন হ্যাঁ যে তারা পার্লামেন্টে না গেলে এলাকায় তাদের ভোটাররা তাদের উপরে হামলা করতে পারে। হ্যাঁ, এটা তো আওয়ামী লীগ বলেন, এটা তারা বলেছে, এবং গণমাধ্যমে এই জিনিসগুলো এসছে, এবং তারা অপেক্ষা করছেন। হ্যাঁ, তারা মনে করেন যে তাদের নেত্রীর মুক্তি হলে তাদের যাওয়াটা তখন নৈতিকভাবে সিদ্ধ হয়। তা আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল কি প্যারোল না, এটা তো একটা আইনি প্রক্রিয়া আছেই। হ্যাঁ, আমি এগুলোর ঊর্ধ্বেও মনে করি নির্বাচন সম্পর্কে পোস্টমর্টেম করে কোনো লাভ তো আর এখন না। এটা নিয়ে এই যে কয়েক মাস যাবতই নানান রকম কথাবার্তা হলো, ফাইনালি দেখা গেছে যে এই নির্বাচন ইতিমধ্যে জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচিত পার্লামেন্ট দ্বিতীয়বার সেশনে বসেছে, এবং পার্লামেন্ট ইজ গোয়িং অন, এবং ওনাদের ঐক্যফ্রন্টের 2 জন গিয়েও জয়েন করে ফেলেছেন। ঐক্যফ্রন্টের 2 জন গিয়ে ফেলেছেন। অনেক হুমকি ধামকি দেখা বলা হলো, এই করব ওই করব, কিছুই হয়নি। আর এবার বিএনপি যোগ দিয়ে দিলেই তো হয়। সেক্ষেত্রে শুধু কি উনাদেরই আগ্রহ, সরকারও তো চাপ প্রয়োগের চেষ্টা করবেন। সেজন্যই খালেদা জিয়াকে মানে এই আলাপ আলোচনা নানা রকম দর কষাকষির চেষ্টা তো সরকারেরও করবার কথা। আপনি তো এখানে এই অনুষ্ঠানটার নাম দিচ্ছেন রাজকাহন। কেমন রাজকাহনে এইসব রাজনীতিতে নানান খেলা আছে, খেলা হবে, এবং আপনি যখন বলছেন যে আপনি বিভিন্ন বাহিনী প্রধানদেরও উপস্থিত থাকতে দেখেছেন, খালেদা জিয়ার মানে প্রধানদের না, আমি কি যে বাহিনীর লোকদেরও আপনি উপস্থিত থাকতে দেখেছেন, দুঃখিত, তো বাহিনীর লোকদেরও যে উপস্থিত থাকতে দেখেছেন, তো তাতে তো বোঝা যাচ্ছে যে সরকারেরও ইন্টারেস্ট আছে। সরকারের ইন্টারেস্টের জায়গাটা, হ্যাঁ, এই ইন্টারেস্টের জায়গাটা আমি আপনার মুখ থেকে শুনবো। সরকার
মাননীয় প্রধানমন্ত্রী বারবার তাদেরকে সংসদে যাওয়ার কথা বলছেন, এটা তো গোপনে বলেন নাই, উনি তো প্রকাশ্যেই ওনাদেরকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা পার্লামেন্টে আসুন। এবং আমি এখনো মনে করি যে এইটা মুক্তি অমুক্তির সাথে যুক্ত না করেই বিএনপির উচিত তারা এই নির্বাচনে সরকার জামিন দেবে না, সরকার প্যারোল দেবে। একটা বিরতিতে যে আপনার কাছেই আসি যে কেন আমার মনে হয় যে সরকার জামিন না দিয়ে প্যারোল দিতে চায়, প্যারোল দিয়ে বিদেশ পাঠাতে চায় কিনা, এই পুরো ব্যাপারটা নিয়ে আলাপ করতে চাই একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। নুল আলম লেনিন, আপনি বলছিলেন যে তাদের কেন মাথা ব্যথা থাকবে না, মাথা ব্যথা আছে বলেই আপনি বলছিলেন যে আপনি নিজে খবর দেখেছেন, ভিডিও দেখেছেন যে মানে হাসপাতালে, পিজি হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে তাদের 3 শীর্ষ নেতা আলোচনা করছেন এবং সেখানে আপনি বাহিনীর সদস্যদেরও দেখেছেন। আমি দেখেছি মানে কি আমি জানি না, আমি অন্য লোক যারা পলিটিক্যাল না, আমি জানি না যে কে কোন বাহিনী। আচ্ছা, হ্যাঁ, সেটা আমি বলতে পারবো। কাজে আপনি ধারণা করছেন? আমি ধারণা করছি এইটা যে না এমনি সিভিল, আচ্ছা, সিভিল ড্রেসের লোক। সরকারের ইন্টারেস্টের লোকও তো থাকতে পারে তাহলে। আমি তো বলি সরকারের ইন্টারেস্ট থাকবে না কেন? ওটা তো সরকার, এবং সরকার চাইবে যে যেহেতু এই যে 6 জন নির্বাচিত জনপ্রতিনিধি, আর তো তাহলে কোনো প্রশ্নই থাকবে না ওনারা যদি 6 জনের মধ্যে বাদ দেন একজনের কথা যে ওনাদের মহাসচিব না বললো, অন্যরা কি বলছে? অন্যরা কি এই সরকারের বিভিন্ন সংস্থার সাথে কথা বলে না, পলিটিক্যাল লোকজনের সাথে কথা বলে না? এটা এত ভাববার কারণ নাই। তারা ইলেক্টেড হয়ে এসছে, তাদের উপরে প্রেশার আছে তাদের ভোটারদের, এবং তারা চায় যে পার্লামেন্টে যাক। কারণ পার্লামেন্টে যাওয়ার জন্য তারাও একটা যুক্তিসঙ্গত একটা উপায় খুঁজতেছে যে কোন করে। সেখানে ন্যাচারালি তারা তাদের নেত্রীর মুক্তির কথাটা বলবে, বা জামিনের কথা বলবে, বা প্যারোলের কথা বলবে। হ্যাঁ, এবং আপনি আমাকে বললেন যে সরকার প্যারোল দিতে চায় কিনা, মানে প্যারোল দিতে চায় কিনা। সরকার কিছুই দিতে চায় না। সরকার যেভাবে আইনি প্রক্রিয়া যা হবার তাই হবে, কারণ উনি আদালতের রায়ের দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে জেল খাটছেন, আর বিষয়টা আদালতে ফয়সালা হবে। হ্যাঁ, সরকারের হাতে কোন ক্ষমতা আছে? প্যারোলের ক্ষমতা আছে, প্যারোলের ক্ষমতা আছে। যদি উনি করেন, যেমন ওনার পুত্র, অনেকে বলছেন প্যারোল দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়ার ক্ষমতা আছে। না ওনার, হ্যাঁ ওটা আছে, উনি গেলে যাবেন, প্যারোলটা তো নেবেন একটা যুক্তি দেখিয়ে। হ্যাঁ, ওনার ছেলে যায় নাই, ওনার ছেলে মোসলেখা দিয়ে যে আমি আর জীবনে রাজনীতি করব না করে উনি তত্ত্বাবধায়ক সরকারের আমলে তো বাইরে গেলেন, এখন তো রাজনীতি করতেছেন। এরপরে তো উনি বিএনপির হলেন, ভারপ্রাপ্ত সভাপতি হলেন, হ্যাঁ, চেয়ারপারসন হলেন। তো তার ছেলে ওইখান থেকে স্কাইপেতে তাদের সভাতে যোগদান করে। তা এইটা তো এটাও খেলাপ, এটাও এক ধরনের খেলাপ যে দণ্ডপ্রাপ্ত আসামির স্কন্ডিং আদালত কর্তৃক ঘোষণা করা হয়েছে যে তার সে পলাতক আসামি। আর অন্যদিকে বেগম খালেদা জিয়া তিনি যাবেন কি যাবেন না, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। সরকার তো তাকে বলে নাই যে আপনাকে প্যারোলে যেতেই হবে। হ্যাঁ, প্যারোল ইজ এ অপশন। না, কিন্তু মানে উনি যে আপনারা ক্ষমতা থাকলে জামিনে বেরোতে পারবেন না, সেটা তো ওনার আইনজীবীরাই বলে দিয়েছেন। খন্দকার মাহবুব হোসেন বলছেন অনেক দিন থেকে। না, খন্দকার মাহবুব হোসেন বলছেন, কিন্তু খন্দকার মাহবুব হোসেনের কথায় তো চলে না, মানে আইন বিভাগ চলে না, আদালত চলে না। আদালতের কখন কোন ডিসিশন হবে ইট ডিপেন্ডস অন আদালত, এটা সরকারের উপরে নির্ভর করে না। হ্যাঁ, আসাদুজ্জামান রিপন, মানে আপনার কাছে প্রশ্ন ছিল যে ওই যে এমপিরা নির্বাচিত হয়েছেন তারা তো বলছেন যে যাদের কাছে ভোট চেয়েছেন, প্রতিকূলতার মাঝে ওনাদের জন্য কাজ করেছেন, তাদেরকে তারা কি জবাব দেবেন? কাজেই মহাসচিব ছাড়া বাকি 5 জনের কেউ জয়েন করবেন কিনা, সেটাই বা আপনি এত কনফিডেন্টলি বলছেন কিনা যে এক বিন্দুও সম্ভাবনা নাই? দেখুন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে 5 জন মহাসচিব সহ যে 6 জনই জিতেছেন, এক্সকিউজ মি, একটু ঠান্ডায় ভুগছে কয়েকদিন যাবত সবাই, তো সেটা হচ্ছে যে যদি প্রকৃত ভোট হতো, ভোটের ফলাফল যদি বদলে না দেওয়া হতো, তাহলে তো এখানে আমরা 270 আসনে জিতে যেতে পারতাম। এখন কথা হচ্ছে কি যে বাকি 262টি আসন তছনছ করে দেওয়া হয়েছে। তো 8টির ফলাফল বিএনপি বা বিএনপি সহযোগীদের পক্ষে এসেছে। তো এটা তো জনগণের রায়ের প্রতিফলন হলো না। এখন কথা হচ্ছে যে আপনার যারা যে কথা বলেছেন তাদের কথার মধ্যে এক ধরনের যুক্তি থাকতেই পারে, সেটা হচ্ছে যে
এত প্রতিকূলতার মধ্যেও আপনার মানে এই অ্যাটলিস্ট সরকার কারণ এই যে আপনি বলছিলেন একটু আগে যে উনাদেরকেও বানানো হয়েছে, মানে সরকার চুজ করলো কি করে এই 6 জনকে? আমি বলছি যে এই 8টি সিট উড়িয়ে দেয়নি। আমি বলছি যে তারা তো 262 আসনকে উড়িয়ে দিয়েছে, 8টি আসন উড়িয়ে দেয়নি। একতাল তো বিরোধী দল শূন্যই হয়ে যেত যদি একেবারে উড়িয়ে দিত, একটু বেশি খেয়ে ফেলেছে আর কি, যেটা একটা বদহজমের কারণ হয়ে গেল। নীল ভাই বলেছেন যে সরকার তো স্বস্তিতে আছে। হ্যাঁ, কোথায় বদহজম বলছেন তা আওয়ামী লীগ ইজ ভেরি মাচ কমফোর্টেবল উইথ দিস সিচুয়েশন। একদল করা থেকে শুরু করে আপনার 86 সালে এরশাদের অধীনে নির্বাচন করা থেকে শুরু করে জেনারেল মঈনুদ্দিনদের সাথে আতাত করে আপনার মানে তাদেরকে বৈধতা দিয়ে ক্ষমতায় আসার, সব পাশ করে দেবো, সব ওকে করে দেবো, কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা নানাবিধ কথাবার্তা। এই ধরনের সিচুয়েশনে আওয়ামী লীগ ইজ ভেরি মাচ কমফোর্টেবল আমার কাছে মনে হয়। কিন্তু একটা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এ ধরনের নির্বাচন, একটা চিফ ইলেকশন কমিশন যখন এরকম মন্তব্য করে নির্বাচনকে নিয়ে, এরপর তো মানে সরকারের ন্যূনতম লজ্জা থাকলে তাদের লজ্জিত হওয়ার কথা। আমি সরকারের কথা বলছি, শতভাগ ভোটের ব্যাপারে যে বলেছেন, উপজেলা নির্বাচন নিয়ে বলেছেন, সরকারের কথা বলতে চাই। এবং ছিল আপনার সমস্ত প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যেভাবে কলাপস হয়ে গেছে, তাতে আপনারা কি করতে পারবেন? মানে খালেদা জিয়া আসলে একটা অনন্তকাল জেলে অপেক্ষা করবেন, আর জেল থেকে কখনো কখনো আপনারা বলে 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 রাজপথে পারবেন না, এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে অনুরোধ করবেন, ওনাকে পিজিতে নেবেন, বঙ্গবন্ধু হাসপাতালে নেবেন, এই করে, এবং তারেক রহমান স্কাইপে আপনাদের দলটা চালাবে, এভাবে দলটা টিকবে? এখন দেখুন, প্রতিকূলতা যখন থাকে তখন নানাভাবেই দল টেকানোর জন্য, দলটাকে সাস্টেইন করার জন্য নানা ব্যবস্থা নিতে হয়। তো আপনি তো জানেন মানে আপনার আওয়ামী লীগ সম্পর্ক জানেন, আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ কিন্তু একেবারে ঘর ছাড়া হয়ে সবই মোটামুটি জেলখানায় ছিলেন। তারপরও একজন আমেনা বেগম বলে যেটা শুনেছি, আমি তো কখনো আওয়ামী লীগ আমেনা বেগম তো দাঁড়ালো না বিএনপিতে স্কাইপে চলছে। আমি বলছি না, স্কাইপের সুযোগও তখন ছিল না। রাইট, আওয়ামী লীগ তো ওইরকম একজন আমেনা বেগমের নেতৃত্ব আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে, সময় লেগেছে, তাই না? তো সময় লাগবে। আর তাছাড়া এখন বৈশ্বিক রাজনীতির সমস্ত প্রেক্ষাপট যেগুলো, সবকিছু মিলিয়েই আপনার রাজনীতিটা। আজকেও তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন, যিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে আদালত মানে কারাগারেই আছেন, তার 6 কোটি টাকা যুক্তরাজ্যে পাচারের মামলায় 7 বছরের কারাদণ্ড হয়েছে। আমি একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি, আমি এর সাথে কথা বলি, আমি একটা রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করি এবং আমার দলে একটা ছোটখাটো একটা পদ আছে। আমি শুধুমাত্র আমার দল, দলীয় নেতা, দলীয় পলিসির উপরে কথা বলবো, অন্য কোনো ব্যক্তির বিষয়ে কথা বলবো না। যাই হোক, আমি এখন আসি প্যারোলের বিষয়টা, যেটা লেন ভাই বলেছেন। প্যারোলের বিষয়টা বেগম খালেদা জিয়ার সাথে প্যারোল শব্দটি একেবারেই বেমানান। বেমানান এই কারণে, ওনাকে দেশের মানুষ আপোষের নেত্রী হিসেবে জানেন, সেটা ওনার রাজনীতি শুরু থেকে সমস্ত পর্যায়ে। জি, আমরা এটা ছোট থেকে শুনে বড় হয়েছি, কিন্তু আমার কাছে তো এটা আপোষ মনে হলো যে 2018 30 ডিসেম্বরের নির্বাচনে আপনারা যোগ দিলেন, আপনাদের এক দফা এক দাবি ছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবেন না। আমাকে বলতে দিন। তো সুতরাং সেখানে আমি বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া প্যারোল নিয়ে তার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না। অনুরূপ প্রস্তাব ওনার জন্য 2007 সালেও ছিল, 2008-এও ছিল, and she didn't accept it. তো উনি এখানে এটাও অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, আপনি যদি বলেন ব্যক্তি হিসেবে, আমি তো আমার রাজনৈতিক দলে আমি 7ম ক্যাটেগরি হই, 8ম ক্যাটেগরি হই, একজন খুব ছোট পর্যায়ের মানুষ। কিছু মানুষ ওই পদ থাকার কারণে নেতাও মনে করেন, সেটা আলাদা কথা। সেক্ষেত্রে ব্যর্থতার দায়িত্ব তো আমারও কিছু থাকে। আমি খুব অকপটে আপনার চ্যানেলে প্রকাশ্যে আমার পার্টির নেতা কর্মী, দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইল সবার কাছে আমার ব্যক্তিগত ব্যর্থতাও তো আমি অকপটে স্বীকার করছি। কিন্তু আমি যে কথাটি বলতে চাই, বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের যেই দাবিটি মানুষজন যেভাবে আপনার গত ভোটে যেভাবে ডিফারেন্সাইজড হয়েছে, এই যে ভেতরের যে ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা, এটাকে খুব বেশি দিন সাপ্রেস করে রাখা সম্ভব হবে না। আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশে খুব নিকট ভবিষ্যতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজন হবে। শাহাদাত হোসেন সেলিম, বিএনপি মহাসচিব বলছেন যৌথ নেতৃত্বে চলছে। খালেদা জিয়া মানে কারাগারে যাওয়ার পর থেকে এই যৌথ নেতৃত্বটা কার, সেটা কি আপনার কাছে পরিষ্কার কিনা? এবং তিনি বলছেন এই যৌথ নেতৃত্বের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবেন।
দুটোই তো খুবই কঠিন কাজ। আমি সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে খালেদা জিয়ার প্যারোলটা সে কারণে বিএনপির কাছে একটা দর কষাকষির ভালো জায়গা হতে পারে কিনা। খালেদা জিয়া বেরিয়ে এলেই বিদেশ যেতে হবে এরকম তো নয়, বেরিয়ে এলে একটা আন্দোলন একটা দানা বাঁধতে পারে কিনা। না দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে 29 তারিখ রাতে আপনার ওই থানার ওসিদেরকে দিয়ে, পুলিশ সিপাহীদেরকে দিয়ে যে নির্বাচনটা করেছে সরকার, করার পর কিন্তু খুব একটা স্বস্তিতে নেই। যে যত কথাই বলুক, আওয়ামী লীগ নিজেরাই মনে করে তাদের দোকান কাটা হয়ে গেছে, বুঝছেন। তার মধ্যে 6টা কিভাবে জানি একটু মানে 6টা আসন এসে যাওয়াতে এখন মনে করছে যে মানে অন্তত নাকটা বাঁচানোর জন্য, নাক কাটা থেকে বাঁচানোর জন্য এই 6 জনকে সংসদে আনা দরকার। কারণ এই যে মানে জোটবদ্ধ নির্বাচন করার পরে এখন আপনার জাতীয় পার্টিকে দিয়েছে বিরোধী দলের আসন, এবং বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় পার্টি সুযোগ সুবিধা নিচ্ছে রাষ্ট্রের। এগুলো তো একদিন জবাবদিহি করতে হবে। জনগণকে একদম এতটা ঠাট্টা মস্করার জায়গায় নিয়ে গেছে আপনার সরকার, সেখান থেকে বেরিয়ে আসার জন্য তারা আসলে 6 জনকে শপথ নেওয়াতে মরিয়া হয়ে উঠছে। আপনি দেখেন আওয়ামী লীগের প্রত্যেক নীতি নির্ধারকরা সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিএনপি উপদেশ দিয়ে যায়, বুঝছেন। যে সেই এমপিরা সব ঢাকায় চলে এসে সেই এমপিরা সব মানে জানতে চাইছেন বিএনপি কি সিদ্ধান্ত নিচ্ছে, সেই এমপিরা বলছেন যে তাদের আর এলাকায় যাওয়ার উপায় থাকবে না। শুধু তো আওয়ামী লীগ মরিয়া না, জানতে চাওয়াটা স্বাভাবিক, যেহেতু তারা কোনো না কোনো ভাবে তাদের ভাগ্যের শিকারটা ছেড়েছে। আপনার ভাগ্যে যদি ছিটতো কর্নেল অলি আহমেদ যদি জিতে বেরিয়ে আসতেন তাহলে কি হতো? না, কর্নেল অলি আহমেদ জিতে বেরিয়ে আসলে কর্নেল অলি আহমেদ তো কোনো অবস্থায় শপথ নিতেন না, বা আমিও শপথ নিতাম না। কারণ নির্বাচনটা আমরা দেখেছি, এটা নির্বাচন নামে যে ঠাট্টা মস্করাটা করা হয়েছে, এটাকে আসলে ধরেন প্রধান নির্বাচন কমিশনারও তো এখন বারবার বলছেন যে নির্বাচন মানে ত্রুটিপূর্ণ। তারপরে আজকে নির্বাচন কমিশন সচিব বলেছেন যে জনগণ ভোট বিমুখ হয়ে আছে। এই যে কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে তারা বলার জন্য চেষ্টা করছেন। প্রশাসনের একটা অংশও কিন্তু তারা এখন তাদের দায় এড়াতে পারছেন না। সরকার একটা বিরাট অস্বস্তিতে আছে, কারণ থানার মনে করতেছে, ওসিরা মনে করছে তারা এমপিদের বানিয়েছে, সুতরাং এখানে কিন্তু তাদের আওয়ামী লীগের মানে এমপিরাও একটা অস্বস্তিতে আছে। সেখান থেকে কেটে ওঠার জন্য তারা চেষ্টা করছে 6 জনকে শপথ নেওয়ার জন্য। এটা শপথ নেওয়া হবে না, এবং এটা আপনি ধরে নিন, এটা আমি নিশ্চিত। সেখানে যতই বলুক যে এখন রাষ্ট্রীয় ক্ষমতাকে মানে কাজে লাগিয়ে, এজেন্সির শক্তিকে কাজে লাগিয়ে, তারপরে চাপ সৃষ্টি করে এটা মানে চেষ্টা করতে পারে, কিন্তু এটা হয়তো হবে না। আপনি যেটা মনে করছেন যে মানে মির্জা ফখরুল আলম যেটা বলেছেন, এটা আমি না শুধু, এটা বাংলাদেশের 85% লোক বিশ্বাস করে যে বিএনপি ঘুরে দাঁড়াবে। কারণ ঘুরে দাঁড়ানোর কারণটা হলো যে মানে মানুষ আপনার বিএনপি রাজনীতি যৌথ নেতৃত্বটা হলো যে আপনার যেহেতু বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন, আমাদের বিএনপির ঘটনতন্ত্রে, আমাদের না বিএনপি ঘটনতন্ত্রে মূল চেয়ারপারসনের ক্ষমতা অপরিসীম। সেই ক্ষমতাটাকে যেহেতু উনি জেলের মধ্যে আছেন, যেহেতু এরশাদের মতো চিরকুট দিয়ে দল চালানো হচ্ছে না, সেহেতু যৌথ নেতৃত্ব আপনার স্ট্যান্ডিং কমিটি, মহাসচিব এবং অঙ্গ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, এদেরকে নিয়ে বিএনপি পর্বত প্রমাণ ভুল করেছে। বিএনপি অসংখ্য ভুল করেছে। বিএনপি রাজনীতি হিসাবে ভুল করেছে, রাজকাহন, এটা বলতে কোনো আপত্তি নেই। কিন্তু ভুল অতীতে আমরা যদি রাজনীতির ইতিহাসগুলো দেখি, উপমহাদেশে অনেকগুলো ভুল হয়েছে। ভুল থেকে আবার যদি আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, সেখানে জনগণ আমাদের সাথে সম্পৃক্ত আছে। বিএনপি এখন যেটা করতে হবে, ইচ্ছাতন্ত্রকে বাদ দিয়ে ঘটনতন্ত্র অনুযায়ী দলটাকে আগে সংগঠিত করতে হবে। জনগণ আমাদের সাথে আছে, জেলের বাইরে থাকার সময় থেকে বলছেন। একটা বিরতিতে যাই, আসাদুজ্জামান রিপন বোধহয় কিছু যোগ করতে চাইছিলেন এই প্রসঙ্গে। আপনি যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আপনার যৌথ নেতৃত্ব নিয়ে এইটার একটু ব্যাখ্যাটা শুনবো। একটা বিরতির পর ফিরি আপনার কাছে। ফিরে এলাম রাজকাহনে। আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই যে আপনি যৌথ নেতৃত্ব প্রসঙ্গে কথা বলবেন বলেছিলেন, আমি তার সঙ্গে এটাও যুক্ত করতে চাই, মানে আপনার কনফিডেন্সটার কারণে বারবার আপনাকে প্রশ্ন করা, যে আপনি এক বিন্দু আপনার মানে দেশীয় এক্সপ্রেশনে বলছিলেন এক জাররা সন্দেহ দেখেন না যে কেউ যোগ দেবেন। মানে আমি কেন দেখি, কারণ মহাসচিব তো এটাও পরিষ্কার করেছেন, প্যারোলের সিদ্ধান্ত তো আসলে বিএনপির না, প্যারোলের সিদ্ধান্ত আসলে খালেদা জিয়ার পরিবারের। এইটাও আমি আপনাকে ব্যাখ্যা করতে চাই। তার ভাই আছেন, বোন আছেন এই শহরে, যারা তাকে নিয়ে উদ্বিগ্ন হতে পারে। আমি আপনাকে বলি, এই বিষয়ে আমি গত 2 দিন কথা বলেছি ইন প্রেজেন্স অফ মাই পার্টি সেক্রেটারি জেনারেল। আমি স্পষ্ট ভাষায় বলেছি যেটা আমার পার্টির কর্মীদের সেন্টিমেন্টও, সেটা হচ্ছে যে বেগম খালেদা বিএনপি চেয়ারপারসন, এবং উনি যে মামলার শিকার হয়েছেন, যে মামলায় উনি এখন কারাগারে আছেন, সাজা ভোগ করছেন, সমস্ত কিছুই কিন্তু উনি বিএনপি চেয়ারপারসনের কারণে। উনি যদি আওয়ামী লীগ সভানেত্রীর ক্ষমতাকে চ্যালেঞ্জ না করতেন, অর্থাৎ উনি যদি প্রাইম মিনিস্টারের পাওয়ারের কন্টেন্ডার না হতেন, যদি এর আগে প্রধানমন্ত্রী না থাকতেন, ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে না চাইতেন, বিএনপির মতো এত বড় একটা বড় দলের নেতৃত্ব তিনি যদি না দিতেন, এবং এই দলটি
ভবিষ্যৎ আওয়ামী লীগের রাজনীতির বিপরীতে দাঁড়ানোর যে শক্তি সামর্থ্য ইতিপূর্বেও ছিল বা ভবিষ্যৎ হতে পারে, এই সব কিছুর হিসাবগুলো যদি বেগম খালেদা জিয়ার জন্য যদি প্রযোজ্য না হতো, উনি নিঃসন্দেহে উনি জেলেও যেতেন না, অভিযোগ আসতো না, কিছু হতো না। কেন আসতো না আমি বলি, এই যে চ্যারিটেবল মামলার কথা বলা হচ্ছে বা অরফানেজ ট্রাস্টের মামলা বলা হচ্ছে, এই টাকাটির দুভাগে একটি বাগেরহাটে প্রতিষ্ঠিত হয়েছে। বাগেরহাটের যিনি উদ্যোক্তা দিলেন ফরেন মিনিস্টার, তিনি এই মামলায় কনভিক্ট মানে অর্থাৎ তাকে আসামিও করা হয়নি, ওখানকার ট্রাস্টি বোর্ডের কাউকে করা হ্যাঁ, ওই হয়নি। মামলা নিয়ে আর কথা না বলি। আমার কথা হচ্ছে সাজা হয়ে গেছে, বের তো করতে পারছেন না। আমি বলছি সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া অনুরূপ আরেকটি অংশে উনি কনভিক্টেড হলেন, উনি অ্যাকিউজড হলেন, ইত্যাদি ইত্যাদি। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বেগম জিয়া বিএনপির চেয়ারপারসন, ওনার এটা ব্যক্তিগত পারিবারিক সিদ্ধান্তের বিষয় নয়, এটা হলো আমার পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল তাই মনে করে কর্মী। আপনার মহাসচিব তা মনে করেন না এবং আসলে আইনও তা বলে আমি না আইনের কথা বলছি না, আমি বলছি যে বেগম খালেদা জিয়ার বিষয়টা তো পারিবারিক বিষয় না, ইটস এ পলিটিক্যাল ডিসিশন, ইটস এ পলিটিক্যাল অ্যাফেয়ার। এটা বিএনপির অ্যাফেয়ার। যৌথ নেতৃত্বটা বলতে কি বোঝাচ্ছে? বিএনপি এটা এন্ডোর্স করে না, বিএনপি বিশ্বাস করে না যে এটা পলিটিক্যাল, এটা ওনার ফ্যামিলি ম্যাটারস। নো, ইটস নট এ ফ্যামিলি ম্যাটার, ইট ইজ নট আ পার্সোনাল ম্যাটার, অ্যাবসলিউটলি এটা পলিটিক্যাল অ্যাফেয়ার। সুতরাং পলিটিক্যালি আমরা এটা হ্যান্ডেল করবো, পলিটিক্যালি আমরা ডিল করব, এবং আমাদের নেত্রীর জামিন, উনি হকদার, ওনাকে অবৈধভাবে অন্যায়ভাবে ওনাকে আটক রাখা হচ্ছে, ওনাকে মুক্তি দিতে, এটি হচ্ছে আমাদের দাবি। এবং আমরা আশা করব যে সরকারের শুভবুদ্ধি উদয় করবে। যৌথ নেতৃত্বের বিষয়ে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পার্টি চেয়ারপারসন, আপনি দেখবেন প্রায়শই উনি স্ট্যান্ডিং কমিটি, আমাদের পার্টির হাইয়েস্ট ফোরাম, তিনি তাদেরকে নিয়েই মানে কথা বলতেন, দল চালাতেন। সেইভাবেই উনি কখনই এককভাবে দল চালাননি। আমি খুব কাছে থেকে দেখেছি এবং আমি পার্টির মুখপাত্রের দায়িত্ব পালন করছি দীর্ঘ সময়। আমি এখন যৌথ নেতৃত্ব বলতে যৌথ নেতৃত্ব মানে তারেক রহমান স্কাইপে আর উনি এখানে, ইয়েস, আগে পার্টি চেয়ারপারসন প্রিজাইড করতেন, উনি শুনতেন, সবার কথা মিলেই তো সিদ্ধান্ত হতো। এখন তারেক রহমান উনি স্কাইপে থাকছেন, প্রযুক্তির কষ্টতার কারণে ওনার ভার্চুয়াল প্রেজেন্স তো সেখানে আছে। তো ভেরি মাচ তারেক রহমান পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে হি কিপস হিজ প্রেজেন্স ওভার দিয়ার। তো হি টেক্স ডিসিশন, উনি পার্টির সমস্ত সিনিয়র নেতাদের সাথে কথা বলছেন, শুনছেন, জানছেন, তারপরে সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছেন। এই সিদ্ধান্তটি শুধু স্ট্যান্ডিং কমিটি মেম্বার তারা নন, ইনক্লুডিং তারেক রহমান। যেমন আমি যদি বলতে চাই, আমি বলতে চাচ্ছি যেমন আমাদের ছাত্র দলের পুনর্গঠন নিয়ে কথা হচ্ছে, আমরা যারা ফর্মার প্রেসিডেন্ট, সেক্রেটারিজ এই পার্টির, আমাদেরকে নিয়ে উনি তো মাঝে মধ্যে বসছেন যে হাউ টু রিফর্ম দ্য স্টুডেন্ট অর্গানাইজেশন, স্কাইপে বসছেন, আমরা মত বিনিময় করছি, কথা বলছেন। তো হি ইজ নট ইম্পোজিং এনি ডিসিশন অন আস, উনি তো আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন না। সুতরাং আমরা যৌথভাবেই তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি, এটি হচ্ছে যৌথ নেতৃত্ব। আমি একটু ছোট করে শুনবো কিন্তু শাহাদাত হোসেন সেলিম আপনার কাছে, যে অনেকে বলছেন যে খালেদা জিয়া এর মধ্যে একটা আসলে রেষারেষির মধ্যে পড়েছেন কিনা, কারণ দলের ভেতরে একদল যেহেতু মানে এই যে জাতীয় বেঈমান গেলে পরে আর হবে না, খালেদা জিয়ার প্যারোলের সিদ্ধান্তটা সরকারের সিদ্ধান্ত, মানে দলের সিদ্ধান্ত এমন একটি জায়গায় চলে গেছে, এই অবস্থানে খালেদা জিয়া নিজে কিছুটা বেকায়দায় আছেন কিনা? না, দেখুন, এখানে খালেদা জিয়া মোটেই বেকায়দায় নেই, সরকারি বেকায়দায় আছে। ব্যাপারটা হলো যে কি, যে মামলাতে আপনার খালেদা জিয়াকে জেলে দেওয়া হয়েছে, মামলা রায়ের আগে দিয়েও মানে আমাদের প্রতিষ্ঠা আইনজীবীরা বলেছেন যে আসলে এই মামলাতে কোনো সাজা যদি হয়ে থাকে তাহলে বিভিন্ন গ্রাউন্ডে এটা জামিন হয়ে যাবে, আপনার বয়স হিসাবে, সাজা হিসাবে, আত্মসাৎ হিসাবে। যখন দেখা যাচ্ছে যে এখানে টোটাল আপনার রাষ্ট্রীয় মেকানিজমটা না জামিনের বিরোধিতা করতেছে, জামিনটা হচ্ছে না বিভিন্ন কারণে। 36টা মামলা আছে ওনার বিরুদ্ধে, কাজে একটার পর একটা জামিন চলছে। না, দেখুন, এরশাদের মামলা 36টা মামলা 36 দিনের মধ্যে কিন্তু মানে খালাস হয়ে গেছে, একটা মামলা কিন্তু ধরে আছে এখন পর্যন্ত। ঠিক, রাষ্ট্র চাইলে কি না করতে পারে। আপনাদের আমলে যখন ঢুকেছিল বেরিয়ে হতে পারে না, ওই তো আমাদের আমলে বের হতে পারে না। তারপরে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে বেরিয়ে আসতে হয়েছে। আমি কোর্টকে মানে শ্রদ্ধা জানিয়ে বলছি, এখানে কোর্টের ব্যাপারে আমাদের মানে একটা ধারণা তো হয়ে গেছে, এবং এই মামলাতে খালেদা জিয়া এতদিন জেলে থাকার কথা না, যে কারণে আমরা মনে করছি হ্যাঁ আমরা একটু বেকায়দায় আছি, সরকারের রোশানলে আছি। এখন যেটা করতে হবে, জনগণ আমাদের পক্ষে আছে, জনগণকে সংগঠিত করতে হবে। সংগঠিত করে অসংগঠিত জনগণকে সংগঠিত করার জন্য যে কর্মী বাহিনী দরকার, বিএনপিতে সে কর্মী বাহিনী কিছুটা অভাব আছে। কমিটিগুলো করতে গিয়ে বিএনপি তাদের মানে যথাযথ রাজনৈতিক দল পুনর্গঠন করতে হবে, একটা সুনির্দিষ্ট ভাবেই দলটাকে পুনর্গঠন করে আন্দোলনটাকে করতে হবে। আওয়ামী লীগের যে একটা দীর্ঘ মানে স্বপ্ন যে বিএনপির মধ্যে একটা ভাঙন, মানে প্রায়শই অনেক বছর ধরে আওয়ামী লীগের নেতারা যে আর খুঁজে পাওয়া যাবে না, বিএনপির নেতারা নাকি দলে দলে আওয়ামী লীগে যোগ দেবে, এরকম নানা রকম মন্তব্য করেছেন নানা সময়। এইবার যদি সংসদে ৩-৪ জন এসে যোগ দিতে পারেন, সেই যে কথাটা অনেক দিন ধরে বলে আসছিলেন কিন্তু কোনো মানে প্রমাণ ছিল না, মানে কোনো বাস্তব হচ্ছিল না, কিছুটা বাস্তব হবে না। প্রথমত আপনি বললেন যে আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বপ্ন বিএনপি বিভক্ত হবে,
বিএনপির বিলুপ্ত হবে, এটা তো আপনাদের একটা প্রিয় না, এগুলো দিয়ে এগুলো কোথা থেকে হচ্ছে, কোন ডকুমেন্টে লেখা হয়েছে, মানে আপনাদের বক্তৃতা কোন ডকুমেন্ট? সাধারণ সম্পাদকও বলতেন, ওবায়দুল কাদের সাহেবও বলতেন, এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকও সবসময় বলছেন। না, এইটা যদি বলা হয় তাহলে এই যে প্রতিদিন সাংবাদিক সম্মেলন করেন ওনাদের রিজভী সাহেব, কি বলেন আর কি বলেন না, হ্যাঁ, এইসব রেটরিক্স দিয়ে যদি আমি একটা দলের মূল্যায়ন করতে যাই তাহলে পরে তো আপনি রাজনীতিতে কোনো থই পাবেন না। সুতরাং এইটা আওয়ামী লীগের যেটা অফিসিয়াল পলিসি, সেইটা যদি কোনো দলকেই বিলুপ্ত করার প্রশ্ন নাই। হ্যাঁ, ডেমোক্রেসির প্রধান একটা শর্ত হচ্ছে প্লুরালিজম, এবং সেই প্লুরালিজম এখানে আছে এবং সেটা রেখেই আমরা চলছি। বরং আওয়ামী লীগের স্বপ্ন হচ্ছে যে বিএনপি তার আত্মজিজ্ঞাসার মুখোমুখি দাঁড়াক। হ্যাঁ, আওয়ামী লীগও দাঁড়াবে। আওয়ামী লীগ যখন ভুল করে তখন সেও তার নিজের আত্মজিজ্ঞাসা করে, রিভিউ করে এবং ভুলগুলো সংশোধন করে নিয়ে জনগণের কাছে যায়। বিএনপি আজ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে যা তার অভিযোগ সেগুলোই করে যাচ্ছে, দিনের পর দিন ভাঙা মানে রেকর্ডের মতো একই কথা বারবার বারবার বলে যাচ্ছে। কিন্তু তাদের কোনো আত্মজিজ্ঞাসা নাই যে এই যে তারা জনগণ যদি এতই তাদের পক্ষে থেকে থাকে, এবং উনি বললেন যে 270 আসনে পেয়ে যেতেন, একেবারে গুনে গুনে বলে দিচ্ছেন। হ্যাঁ, তাহলে নট লেস দেন, এবং সেটা নট লেস দেন, আপনারা যেরকম জয় পেয়েছেন বিএনপিও সেরকম জয় পেয়েছিল। তাহলে এত হিসেব করে এত কিছু যখন বলা হয়, তার মানে ধরতে হবে যে বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, কিন্তু তাহলে নামে না কেন? তাদেরকে আহ্বান, তারা যে উৎখাত করে, যে এই শব্দটা উনিই ব্যবহার করেছেন, আমি করি নাই, যে জনগণ নামিয়ে দেবে, এই সরকারকে উৎখাত করবে, কেন সময়ের অপেক্ষা। তো উৎখাত করার আর কত কি করবেন? এর মধ্যে তো 10 বছর পার হলো, এটা তৃতীয় মেয়াদ যাচ্ছে এই সরকার। বেশি দিন চাপা দিয়ে রাখা যাবে না এই ক্ষোভ, সেটা এখন অনেক আমি বললাম যে এইগুলো হচ্ছে কথার কথা, আত্মরক্ষার কথা। এই বিএনপি নৈতিকভাবে একটা দেউলিয়া দল, বিএনপি একটা দিশাহীন দল। তারা কি করবে তারা জানে না, যে তাদের করণীয়টা কি। শাহাদাত হোসেন সেলিম অবশ্য বলেছেন সংগঠিত হয়ে তারপর আন্দোলনে যাওয়ার। ওইটা শাহাদাত হোসেন সেলিম এলডিপির লোক, উনি বিএনপিকে যা বললেন উনি তো সহ্য করলেন, আমি তো করতাম না। আমার দল সম্পর্কে আমি বলবো না, বিএনপি মহাসচিব নিজে বলছেন সংগঠিত হতে হবে। সুতরাং ওটা বিএনপি ইয়েকে কি বলে, মহাসচিবকে আমি রেফারেন্স হিসেবে বলতে পারি। বিএনপির আমি আগেই বলছি যে বিএনপি এখন একটা লেজেগোবরে অবস্থার মধ্যে আছে। তারা জনগণের আস্থা অর্জন করতে পারছেন না, জনগণকে মোবিলাইজ করতে পারছেন না। অপেক্ষা করি যে সংসদে যাচ্ছেই না কিনা সেটা জানতে। অসংখ্য ধন্যবাদ নুরুল আলম নিরিন, ধন্যবাদ আসাদুজ্জামান রিপন, ধন্যবাদ শাহাদাত হোসেন সেলিম। আপাতত বিদায় রাজকাহান থেকে।